তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তাদের অনেকের দাবি, স্যার আমাদের সামনে ফার্স্ট ইউনিট ইতিহাসের 2, 4, 8 এমসিকিউ এসএকিউ এগুলো কিভাবে রিপ্রেজেন্ট করব, খাতায় কিভাবে সাজাবো, কতটুকু করে লিখতে হবে, সেই দৃষ্টান্ত একটা আমাদের সামনে তুলে ধরুন, যেখানে আমরা দেখে বুঝতে পারবো যে কিভাবে খাতায় সাজালে বা রিপ্রেজেন্ট করলে ফুল মার্কস আসে। আমি শুধু ইতিহাস নই, ইতিহাসের সঙ্গে সঙ্গে ভূগোলটাও তোমাদের দেখিয়ে দেবো। এই ভিডিওতে আমি ইতিহাস দেখিয়ে দিই এবং যেভাবে আমি খাতা সাজিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে তুমি ফার্স্ট ইউনিট সাজিয়ে আসবে, তাহলে বুঝতে পারবে তোমার এই খাতা সাজানো তার ওপরে নম্বরের কি রকম ফের আসে। অ্যাকচুয়ালি আমরা সবাই আগে কি বলি, এরকম একটা কথা আছে না, প্রথমে দর্শনধারী তারপরে তো তার গুণ বিচার। তো দর্শনধারী হতে হবে খাতাতে। খাতা যদি একটা ঝাক্কাস হয় তাহলে তোমার নাম্বার অনেকাংশে বেড়ে যাবে, এটুকু আমি বলতে পারি। কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। বন্ধুদের মধ্যে একটু শেয়ার করার অনুরোধ রইল। আর সেই সঙ্গে বলে রাখি যে আমি কিন্তু ভিডিওগ্রাফির মাধ্যমে তোমাদের দেখাবো যে কিভাবে আমি খাতা সাজাচ্ছি, তাই অবভিয়াসলি খাতা সাজানোটা খুব ভালো করে তুমি দেখে নাও। দেখো, প্রথমেই আমি মার্জিন দিয়ে নিয়েছি চারদিকে। এই দিকের মার্জিনটা অনেক বড়, অর্থাৎ বাম সাইডে, আর ডান সাইডে এই ছোট্ট মার্জিন দিয়েছি। ওপরে পর্যাপ্ত মার্জিন দিয়েছি এবং নিচেও একটা ছোট মার্জিন দিয়েছি, যেটা ডান সাইডে যতটা নিচেও প্রায় ততটা। এখন তো তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো যে ডান সাইডে কেন মার্জিন দেবো। অ্যাকচুয়ালি ডান সাইডে না পার্ট মার্কিং গুলো বসানো হয়, তার জন্য এখানে মার্জিনটা দেওয়া প্রয়োজন। আমি প্রথমে এমসিকিউ দিয়ে স্টার্ট করি যে তোমরা এমসিকিউ কিভাবে লিখবে। এমসিকিউ এর প্রথমে দাগ নম্বর থাকবে 1, তুমি মার্জিনের বাইরে এই এক দাগটাকে দেবে স্পষ্টভাবে, এইরকম কোনো রকম ভাবে যেন গোল করে ঘিঞ্জি পাকানো না হয়। এইবার তুমি এই ভেতরে 1.1 দেবে। ক্লিয়ার? এবার এর উত্তর যেটি হবে সেই উত্তরে দেখা গেল যে এইরকম একটা প্রশ্ন দিল যে অঙ্গার নাটকটি পরিচালনা কে করেন। 4টে অপশন: শম্ভু মিত্র, বিজন ভট্টাচার্য, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। তা তোমার উত্তর হবে হয়তো গ, উৎপল দত্ত। তা আমি তখন কি করব, এর পাশে লিখব গ, উৎপল দত্ত। ব্যাস, এইটুকুই তোমার উত্তর। আবার তুমি যখন 1.2 তখন একটা নির্দিষ্ট ফাঁকা রেখে 1.2 দেবে। ওকে, এবার দেখা গেল এর উত্তর হলো হয়তো ক। তুমি বসাবে ক, হয়তো তার উত্তরটা হবে যে অবনীন্দ্রনাথ ঠাকুর। ব্যাস, এমসিকিউ জাস্ট এইটুকু আনসার করতে পারো, এর বাইরে কোন রকম পূর্ণ বাক্য লেখার চেষ্টা করবে না। তবে আমি বলবো একটা, যদি তুমি প্যারার ভাঁজ দিয়ে নাও তাহলে তোমার আরো সুবিধা হয়। এই ভাঁজে ঠিক এই জায়গায় সব দাগ নম্বর গুলো আসবে ক খ করে এরকম। স্যার কিন্তু ঠিক এইভাবে খাতা দেখবেন, এখানে এখানে টিক মেরে। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে তোমাদের যখন আহ সত্য মিথ্যা থাকবে, শূন্যস্থান থাকবে, দু এক কথা উত্তর থাকবে, সেগুলোর উত্তর ঠিক কেমন হবে সেগুলো আমি একটু একটু করে দেখিয়ে দিই। ধরো এরপরে 2 দাগে চলে গেলে আমি ধরে নিলাম এখানে তোমার ফার্স্ট ইউনিটে হয়তো 7 বা 8টি থাকবে, পরপর করে নিলে। এবার ধরো 2 দাগ, তাহলে তোমার যেখানে শেষ হবে তারপর একটা নির্দিষ্ট জায়গা ফাঁকা দিয়ে এই যে 2 বিভাগ লেখার কোনো প্রয়োজন নেই, তাই 2.1 হয়তো রয়েছে শূন্যস্থান পূরণ। তাহলে 2.1 তার প্রথম শূন্যস্থান পূরণে হয়তো রয়েছে এইভাবে যে সরকারি প্রতিবেদনগুলি সংরক্ষিত হয় ড্যাশ। এখন তার নাম্বারটা হচ্ছে ধরো 2.1.1। ব্যাপারটা বোঝো? এই একটা দাগ, এই হচ্ছে তার সাব দাগ। তো সেখানে উত্তরটা হবে হয়তো লেখাগার। তো তুমি তখন কি লিখবে, ব্লু দিয়ে লেখাগার। শুধু শূন্যস্থানের এইটুকুই, কোনো রকম পূর্ণ বাক্য লেখার দরকার নেই। 2.1.2 ধরো তার উত্তরটা হয়তো হবে যে চিপকো আন্দোলন।
তো তুমি চিপকো আন্দোলন, ব্যাস, এর বাইরে কিচ্ছু লিখবে না। এরপরে দেখা গেল সত্য মিথ্যা দিয়েছে, দাগ নম্বর 2.2, তার 2.2.1, তার উত্তরটা হয়তো হবে সত্য, তুমি সঙ্গে সঙ্গে লিখবে সত্য। ওকে, মাথায় রাখবে সেখানে সত্য মিথ্যা দিতে পারে, ঠিক ভুল দিতে পারে, যেটা উচ্চারণ ওরা করবেন, যেটা লিখে দিয়েছে সেইটাই তুমি লিখবে, সত্য থাকলে সত্য, ঠিক থাকলে ঠিক, সেটাই লিখবে। ওকে, এবার তোমার প্রশ্ন হতে পারে যে স্যার এক কথায় প্রশ্নের যেগুলো সেগুলো উত্তর কেমন দেব? তো ধরো 2.3, সেখানে একদম দুই এক কথায় উত্তর দিয়ে দিল, যে একটা প্রশ্ন করলো এমন ভাবে যে জীবনের ঝরা পাতা কার লেখা, তো তার দাগ নম্বর হচ্ছে 2.3.1, তুমি দাগ নম্বর দিলে, একদম কোনো কথা না, শুধু উত্তরটুকু তুমি লিখে আসবে যে সরলা দেবী চৌধুরানী। ব্যাস, দাঁড়ি, আর কিচ্ছু লিখবে না। এবার তোমার হচ্ছে ডান দিক বাম দিক মেলানো যদি দেয়, তখন তুমি কি করবে দেখে নাও। ধরো সেটা দাগ নম্বর 2.4, তো তোমার এপাশে রয়ে গেছে হয়তো বাম দিক, এদিকে হয়তো ডান দিক, এইভাবে থাকবে। তো তোমার ক স্তম্ভ থাকতে পারে। তো এর দাগ নম্বরে দেখা গেল 2.4.1, 2.4.2, এরকম তিনটে থাকলো। তো তোমার এইখানে ধরো একটা থাকলো ডান দিক বাম দিক মেলানো যে জায়গাটা, দেখা গেল এখানে থাকলো নবান্ন, আবার এখানে থাকলো হয়তো টিনের তলোয়ার। তুমি কি করবে, উত্তর মিলিয়ে দেবে একেবারে। এই পাশে দেখা গেল এর উত্তরটা হবে গ, তো আমি গ দিলাম। দেওয়ার পর এর এই নবান্ন নাটক হচ্ছে কি বিজন ভট্টাচার্য, তো আমি এখানে লিখলাম বিজন ভট্টাচার্য। ওকে, আমি লেখা এর এপাশে কিন্তু যাচ্ছি না। এবার দেখা গেল এর উত্তরটা হয়তো ক হবে, তুমি কটা করে নিলে, নিয়ে এর উত্তরে হয়তো রয়েছে সেখানে কি উৎপল দত্ত। ওকে, এইভাবে তুমি শর্টগুলো কাভার করবে। এখন আমরা দেখাবো 2 মার্কসের উত্তরগুলো তুমি কিভাবে করবে। তো 2 মার্কসের দাগ নম্বরে দেখা গেল 3 দাগ, 3 দাগের 3.1, হয়তো প্রশ্নটা আসলো আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রগুলির কি পরিচয় পাওয়া যায়। তা তুমি সেই উত্তরটা যখন লেখা স্টার্ট করবে, তুমি প্যারাগ্রাফ থেকে স্টার্ট করো লেখাটা। আমি হয়তো এইভাবে লেখা স্টার্ট করছি, কতটুকু লিখবে আগে দেখে নেবে। আগে এইটাকে দেখে নাও, আধুনিক
ব্যাস, এই হচ্ছে তোমাদের একটা 2 মার্কসের আনসার। ঠিক এইটুকু তোমাদের লিখলেই চলবে। এবার দেখো, যদি একটা 4-এর প্রশ্নের উত্তর করতে হয়, যে তোমাদের দিল হুতম প্যাঁচার নকশাতে লেখক কিভাবে কলকাতার সমাজচিত্র তুলে ধরেছেন। তা আমি এই প্রশ্নটার উত্তর লেখার সময় আমি দাগ নম্বর বসিয়ে এইভাবে লিখতে পারি। প্রথমে ভূমিকা, তারপরে বিষয়বস্তু, তারপরে বাবু সমাজের চরিত্র, তারপরে বৈশিষ্ট্য, তার আবার সাব পয়েন্ট 1-2, শেষে মন্তব্য, ব্যাস, এন্ড। এই লেখাটা যদি ঠিক এই রকম হয় তাহলে তোমার 7-8টি বাক্য হয়ে যাচ্ছে এবং উত্তরের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। আবার হয়তো তোমাদের দিল আরেকটি প্রশ্ন, যে নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান লেখো। তো প্রথমে আমি ভূমিকা লিখলাম, উপলব্ধি বলে একটি পয়েন্ট করলাম, নারী শিক্ষা যেহেতু বেথুন স্কুলের স্থাপন, বালিকা বিদ্যালয় স্থাপন, নারী শিক্ষা ভান্ডার স্থাপন, উপসংহার লিখলাম, একটা এন্ডিং লাইন করে দিলাম, ব্যাস। এই হচ্ছে তোমাদের 4-এর জন্য। এখন অনেকের প্রশ্ন হতে পারে, স্যার তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখবো সেটা একটু দেখে নাও। ধরো তৃতীয় অধ্যায়ে একটি প্রশ্ন দিল, ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে আদিবাসীরা বিদ্রোহী হয়েছিল কেন। তা আমি সেই প্রশ্নটার উত্তরের জন্য প্রথমে একটা ভূমিকা করলাম, মেইন পয়েন্ট। দেখো, মার্জিনের ভাঁজ আর প্যারার ভাঁজটা বুঝে নিও, এটা কিন্তু আমি প্যারার ভাঁজে করলাম। তারপর সেখানে লিখলাম আদিবাসীদের ক্ষোভের কারণ, এর আবার সাব পয়েন্ট করলাম এইবার। 1, অরণ্যের অধিকার হরণ, রাজস্ব আদায়, ঝুম চাষ বন্ধ, দিকুদের অত্যাচার, শেষে 1 লাইনের একটা উপসংহার, ব্যাস। একেবারে 4-এর জন্য এনাফ। এখন তোমাদের যদি একটা বিদ্রোহের টিকা দেয়, যে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কাকে বলে, সেটা যদি তোমাদের উত্তর লিখতে হয় তাহলে তোমরা কিভাবে সেটা লিখতে পারো। দেখো, প্রথমেই তোমরা একটা স্ট্রাকচার করে নিতে পারো। সেটা কি, প্যারাগ্রাফ থেকে বিদ্রোহের নাম, বিদ্রোহের সময়কাল, নেতৃত্ব স্থান, তাহলে ভূমিকা লেখা লাগবে না। আমি বিদ্রোহের নাম লিখলাম সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, সময়কাল আর নেতৃত্ব স্থান লিখে নিলাম ব্ল্যাক দিয়ে। এইবার মেন পয়েন্ট করে নিলাম বিদ্রোহের কারণ, আমি 4টে কারণ লিখলাম। উচ্চ রাজস্ব হার, তীর্থকর আরোপ, দরগায় বিধিনিষেধ, নির্যাতন। তারপরে কি লিখলাম, বিদ্রোহের বৈশিষ্ট্য 1, 2, 3, ব্যাস। তারপরে কি, বিদ্রোহের প্রভাব বা ফলাফল 1, 2, শেষে গিয়ে উপসংহার একটা দিতেও পারো, না দিলেও চলে। এইভাবে যদি তুমি 4গুলো রিপ্রেজেন্ট করো তাহলে তোমার কোনো রকম কোনো সমস্যা আসবে না, বরঞ্চ আরো ভালো নাম্বার আসবে। যদি তুমি এইভাবে উত্তরগুলো লিখতে পারো, যেমন চুয়াড় বিদ্রোহ, এই যে স্ট্রাকচারটা প্রথমে দেবে, এটা ব্লু দিয়ে পূর্ণ করে দেবে, বিদ্রোহের নাম, চুয়াড় বিদ্রোহ, সময়কাল, নেতৃত্ব স্থান, তাহলে আর ভূমিকা করা লাগবে না। আর তারপরে গিয়ে তুমি বিদ্রোহের কারণ হিসাবে 4টে দিয়ে দিলে, বিদ্রোহের বৈশিষ্ট্য লিখলে 2টো বা 3টে, তারপরে গুরুত্ব 2টো বা 3টে দিলে, একটা মন্তব্য লাইন দিয়ে দিলে, ব্যাস। ধরো তোমাদের একটা 8-এ দিল 2টি পার্ট করে, যে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বিষয়ক টিকা লেখো বা আলোচনা করো, তার সঙ্গে উচ্চশিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান 3+5। তো আমি প্রথমে প্রথমাংশ করে নিলাম ভূমিকা, করে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের একটা ভূমিকা করলাম, তার পয়েন্ট করলাম 1813 সালের সনদ আইন, তারপরে একটা পয়েন্ট করলাম জনশিক্ষা কমিটি গঠন, তারপরে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। এইভাবে তুমি আগে এই প্রশ্নটার উত্তর একদম পুরোপুরি লিখে নিলে, তারপরে কি, দ্বন্দ্বের কারণ ও পরিণাম, শেষে গিয়ে একটা মন্তব্য করে নিলে। এইবার শেষ অংশ বলে তুমি হেডিং করে নিয়ে তুমি চলে গেলে যে উচ্চশিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান। তখন তুমি কি করলে, এই যে দেখে নাও, যে এখানে তুমি একটা হেডিং করে নিলে শেষাংশ, তার ভূমিকা করতেও পারো, নাও পারো, প্যারা দিয়ে শুরু করতে পারো। তারপর দেখো, আমি এতগুলো পয়েন্ট করে 5-এর প্রশ্ন করে দিলাম, এবং তোমার নিজে হাতে যদি তুমি লেখো, এটা 2 পেজ একটু ছাপিয়ে যাবে এই উত্তরটি। তো এরকম হচ্ছে 8-এর জন্য। তো তুমি এই পর্যন্ত তুমি উপসংহার দিয়ে শেষ করে দিলে, যে এই যে এই পর্যন্ত। এইভাবে তুমি যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তর করো, আমার মনে হয় না কোনো রকম ভাবে কোনো সমস্যা হতে পারে। তোমরা বলো, আমি যে সাজেশন তোমাদের দিয়েছি, ডেসক্রিপশন চেক করো, সেখানে আমি 4, 8 আর 2 মার্কসের সাজেশন দিয়ে দিয়েছি। তো তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর কিছু প্রয়োজন হয় আমাকে বলো, বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে বলো, আমি সেখানে অবশ্যই তোমাকে দেব। এবং স্ক্রিনে দেওয়া এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপও করতে পারো, আমি সেখানে দরকার হয় তোমাকে দিয়ে দেবো। তুমি মন্তব্যটা করো, তুমি সেখানে চাও, আমি দেখো যত সংখ্যক প্রশ্ন তুমি ওখানে চাইবে, আমি অবশ্যই তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবো। তো এই হচ্ছে ইতিহাসের রিপ্রেজেন্ট, খাতা কিভাবে সাজাবে, খাতায় কিভাবে 2, 4, 8 হয়,
আমি দেখিয়ে দিলাম। এইভাবে তুমি ফার্স্ট ইউনিটটা কভার করে এসো, দেখো তোমার দারুণ একটা নাম্বার আসবে।